নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, অমিত শাহ তাকে এবার সরাসরি স্টেজের সামনে লোক নেই দেখে একদম পুলিশকে ইনস্ট্রাকশন দিতে হচ্ছে যে এই সমস্ত লোক ছেড়ে দিন, তার কারণ আমাদের সবাই লোক হয়নি। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তার কারণ একদম সরাসরি বিহারে প্রচার করতে গিয়েছিলেন অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তিনি যেখানে প্রচার করতে যাবেন সেখানে লোক হবে না। আপনারা সেরকম বিষয়টা ভাবতে পারছেন এই মুহূর্তে বিহারের সিচুয়েশন তাই। এবং সেই জায়গা থেকেই আজকের যে একটা ভাইরাল হয়েছে ভিডিও, অমিত শাহ নিজে একদম স্টেজের উপরে উপস্থিত, এবং সেই সময় দেখছেন সামনে রাশি রাশি চেয়ার ফাঁকা পড়ে আছে। এবং তখন অমিত শাহ কি করবেন, বেগতিক দেখে তিনি প্রথমে নির্দেশ দেন যে এখানকার যে অধ্যক্ষ আছে তিনি বক্তব্য রাখুন। অর্থাৎ অমিত শাহের সামনে একজন ছোট নেতা বক্তব্য রাখছেন এবং সেটা অমিত শাহ বসে শুনছেনও। এরকম ঘটনা সাধারণত দেখা যায় ভোটের বাজারে অন্তত, কারণ ভোটের সময় বিভিন্ন নেতারা যারা হাই প্রোফাইল নেতা তাদের বিভিন্ন 8টা-10টা প্রোগ্রাম থাকে এক একটা দিনে, এবং প্রত্যেকটা জায়গাতে তাদেরকে যেতে হয়। তাই জন্য আলাদা করে হেলিকপ্টার নিয়ে আসা হয়, গাড়ির অ্যারেঞ্জ করা হয়, সমস্ত কিছু করা হয়। কিন্তু অমিত শাহ সেখানে পৌঁছে আজকে বিহারে দেখলেন যে সামনে চেয়ার তো সমস্ত ফাঁকা, তিনি বক্তব্যটা রাখবেন কার উদ্দেশ্যে? এবং অন্যদিকে তিনি তখন সরাসরি স্টেজের ডায়াসে যান, সেখানে গিয়ে মাইক নেন এবং মাইক নিয়ে পুলিশকে সরাসরি নির্দেশ দিতে থাকেন যে কি করতে হবে এবং কি করতে হবে না। সেই সমস্ত কিছু দেখাবো আপনাদের ভিডিও, আপনারা দেখুন। ভাইরাল ভিডিও এই মুহূর্তে রীতিমতন ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে যে বিহারে বিজেপির এই অবস্থা হলো যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শোনার মতন লোক পর্যন্ত তারা জোটাতে পারলো না। এই নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। আপনারা দেখুন এই মুহূর্তে সেই ভিডিও, তারপর আবার আসছে নিয়ে বিস্তারিত ব্যাখ্যা। এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা দেখলেন সেই ভাইরাল ভিডিও যেখানে অমিত শাহ একদম সরাসরি মানুষকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে বলছেন। বিষয়টা হচ্ছে যে যখন দেশের প্রধানমন্ত্রী বা অমিত শাহ বা একদম বিরোধী দলনেতা তারা যখন কোনো জায়গায় যান, তারা যখন কোনো জায়গায় একটা বক্তব্য রাখেন বা জনসভা হয়, সেই সমস্ত সময় যেহেতু তারা হাই প্রোফাইল ভিভিআইপি, তাই জন্য আলাদা করে সিকিউরিটি প্রোটোকল রাখা হয়। এবং সিকিউরিটি প্রোটোকলের মধ্যে একটা মেটাল ডিটেক্টর থাকে, এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে সবাইকে চেক করে মানুষজনকে সেই সভাস্থলে ঢুকতে দেওয়া হয়। সেটা তাদের সিকিউরিটি পারপাস, অবশ্যই সেটা করা উচিত। এবং যে জায়গা থেকে আজকেও সরাসরি অমিত শাহ যখন পৌঁছান এনডিএ প্রার্থী মুঙ্গেরের নওয়াগাড়ি ময়দান, সেখানে একদম অমিত শাহ পৌঁছান এবং সেই মুঙ্গেরে পৌঁছে তিনি দেখেন এই কি অবস্থা, একদম সরাসরি সামনে প্রচুর চেয়ার ফাঁকা। সেই সমস্ত জায়গায় আমি বক্তব্য রাখবো কি করে, কাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবো? তখন তিনি দেখতে পান যে এই মুহূর্তে কে কে বক্তব্য রাখার লিস্টে আছেন। সাধারণত অমিত শাহ তিনি যে কোনো বক্তব্য রাখার জন্য বসে থাকবেন এরকম ছবি তো সাধারণত দেখা যায় না, কারণ তিনি সর্বশেষ বক্তা থাকেন এবং তার পরবর্তীতে সেই অনুষ্ঠান শেষ করে দেওয়া হয়। এটাই সমস্ত জায়গায় রীতি থাকে। তার আগে ছোটখাটো সমস্ত বক্তারা বক্তব্য রেখে দেন। যারা একদম শো স্টপার, যাদের বক্তব্য শুনতে মানুষ আগ্রহী, তাদেরকেই তো শেষ বক্তা হিসেবে রাখা হয়, কিংবা তাদেরকে শেষ গায়ক হিসেবেও রাখা হয় যে কোনো গানের অনুষ্ঠানেও। সেইটা দেখেই আমরা অভ্যস্ত। কিন্তু অমিত শাহ পৌঁছে দেখলেন যে এ তো ভিড়ই হয়নি এখানে। তাহলে সেই ক্ষেত্রে কি করা যায়? তিনি তখন সেখানকার যে অধ্যক্ষ ছিলেন, অর্থাৎ যিনি অ্যানাউন্সার ছিলেন, তাকে বলেন যে অধ্যক্ষকে বক্তব্য রাখতে দেওয়া হোক। অর্থাৎ সেখানকার সেই মুঙ্গের জেলার যিনি সভাপতি তাকে বক্তব্য রাখতে দেওয়া হোক। একজন ভাবুন আপনারা যে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে বক্তব্য রাখছেন জেলা সভাপতি, এবং সেটা স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বক্তব্য রাখছেন। তিনি সেখানে ওয়েট করছিলেন যে মানুষ জড়ো হোক, তারপরে আমি বলবো। কিন্তু শেষ পর্যন্ত তিনি দেখেন যে পুলিশ যেভাবে চেকিং করছে তাতে মানুষ জড়ো হতে তো সন্ধ্যা হয়ে যাবে, কারণ মানুষ বিশেষ ছিলেন না নিশ্চয়ই সেখানে। এবং সেই জায়গা থেকে তিনি সরাসরি কোট আন কোট পুলিশকে উদ্দেশ্য করে বলেন যে সবাই আপনারা চেকিং বন্ধ করুন এবং সবাইকে ভেতরে আসতে দিন। অর্থাৎ পুলিশ চেকিং করার দরকার নেই, তাদের মানুষ আসার দরকার। অর্থাৎ মানুষ, নেতা তৈরি হন তো মানুষের জন্য, এবং মানুষ যদি সামনে না থাকেন তাকে নেতা হিসেবে মানবেন কে? তাই জন্য সিকিউরিটি গায়ে ভার মেয়ে একদম সরাসরি আগে মানুষকে আসতে দিন। তাই জন্য তিনি বলেন যে চেকিং বন্ধ করো এবং সবাইকে আসতে দাও। ভিডিওটা আপনারা আরেকবার দেখুন এবং তারপর আবার আসছে এনে বিস্তারিত ব্যাখ্যায়। चेकिंग बंद कर दो, सबको आने दो जरा। वहां से सारे लोगों को घुसने दो जरा। चेकिंग बंद कर दो, सबको आने दो जरा। वहां से सारे लोगों को घुसने दो जरा।
আপনারা দেখলেন সেই ভিডিও বারংবার, এবং এই মুহূর্তে কিন্তু একটাই প্রশ্ন উঠে আসছে যে কেন এই মুহূর্তে মানুষ হচ্ছে না। এনডিএ যে এত বৃহৎ একটা সংগঠন তৈরি করেছে, যার মধ্যে জেডিইউ রয়েছে, যার মধ্যে এইচএএম রয়েছে, অর্থাৎ জিতেন রাম মাঝির দল, তার সঙ্গে উপেন্দ্র কুশওয়াহার দল, তার সঙ্গে চিরাগ পাসওয়ান, এলজেপি আর তাদের দল, এবং বিজেপি তো রয়েছে, তাহলে সেখানে লোক হচ্ছে না কেন? অমিত শাহ যেখানে বক্তব্য রাখতে যাবেন সেখানে লোক হবে না, এটা হতে পারে নাকি? কয়েকদিন আগেই আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম, নীতিশ কুমার রাজ্যের মুখ্যমন্ত্রী, এখনো তিনি বিহারের মুখ্যমন্ত্রী, তিনি সবাই দাঁড়িয়ে বলছে আরে আপনারা চলে যাচ্ছেন কেন, আপনারা আমার কথা শুনুন। এবং সেই যে ভিডিওগুলো আসছে সামনে, এই ভিডিওগুলো কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়। उधर जा रहे हैं सर, देख लीजिए। अरे उधर ही कहा जा रहा है, कुछ को हम देख रहे हैं कि कुछ जा रहा है बात, तो कोई हमारा बात खराब लग रहा है। এই ঘটনা কেন ঘটছে? অনেকেই কিন্তু এই মুহূর্তে মনে করছেন যে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ভাবে বিহারের মানুষেরা নিয়েছেন সামনে থেকে। কি বিষয়টা? যে এই মুহূর্তে অমিত শাহ কয়েকদিন আগে এই আজ তাকদের দেওয়া একটি সাক্ষাৎকারে একদম সরাসরি ঘোষণা করেন যে পরবর্তীতে এই মুহূর্তে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী থাকবেন কিনা সেটা আমরা জানি না, সেটা ঠিক করবে পরবর্তীতে বিধায়ক দলের যারা জয়ী বিধায়ক থাকবেন তারা। এবং তারপর থেকেই আমরা দেখতে পেয়েছি যে নীতিশ কুমার তিনি যখন থেকে মুখ্যমন্ত্রী আর থাকবেন না এইটা মানুষের মধ্যে চলে এসেছে, এবং সরাসরি মানুষ অন্যদিকে জানেন যে ইন্ডিয়া জোটকে জেতালে তেজস্বী যাদব তাদের মুখ্যমন্ত্রী হবে। সেই জায়গাটা কিন্তু একটা বড় সড় ডিফারেন্স তৈরি হয়েছে, এবং সেই ডিফারেন্সটাকে অর্থাৎ অমিত শাহের বলা কথা এবং অন্যদিকে ইন্ডিয়া জোটের করা প্রেস কনফারেন্স, সেখান থেকে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে দেওয়া, এই যে ডিফারেন্সটা তৈরি হয়েছে, এই যে দূরত্বটা তৈরি হয়েছে মানুষের মধ্যে, সেটাকে মেটানোর জন্য কারা কারা এগিয়ে এলেন বিধায়ক হিসাবে? সম্রাট চৌধুরী এগিয়ে এলেন, উপেন্দ্র কুশওয়াহা এগিয়ে এলেন, সঞ্জয় ঝা জেডিইউ নেতা তিনি এগিয়ে এলেন, এবং জিতেন রাম মাঝি তো অনেকদিন ধরেই এগিয়ে আছেন। তিনি সরাসরি বলছেন যে একদম বলে দিন আপনারা দুলাকে হবে এবং আমরা সবাই বরযাত্রী হিসেবে যাব। এই বিষয়গুলো যখন থেকে সামনে উঠে আসছে তখনই কিন্তু একটার পর একটা বৈঠকে কিংবা জনসভায় দেখা যাচ্ছে যে মানুষ হচ্ছে না, এটা বিজেপির এই মুহূর্তে বাস্তবিক একটা চিত্র। এবং যেখান থেকে কয়েকদিন আগে আপনাদের মনে থাকবে যে একদম সরাসরি আমরা দেখিয়েছিলাম আপনাদের যে মাইথিলি ঠাকুর আলীনগর থেকে বিজেপির হয়ে ক্যান্ডিডেট, কিন্তু সেখানে মানুষ হননি। যেখানে মাইথিলি ঠাকুর শো করতে যখন যান প্রচুর মানুষ একদম হত্যে দিয়ে পড়ে থাকেন তার একটা টিকিট কেনার জন্য, কিন্তু মাইথিলি ঠাকুর বিজেপির ক্যান্ডিডেট হিসেবে তার শো শুনতে যাচ্ছেন না, অর্থাৎ তার কথা শুনতে কেউ যাচ্ছেন না। অন্যদিকে অমিত শাহ যেখানে যাচ্ছেন সেখানে তাকে উঠে দাঁড়িয়ে একদম বলতে হচ্ছে যে পুলিশ আপনারা চেকিং ছেড়ে দিন, মানুষকে ভেতরে আসতে দিন, না হলে কাকে উদ্দেশ্য করে তিনি কথা বলবেন। ইতিমধ্যে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে। তার কারণ কিন্তু অনেকেই মনে করছেন যে জেডিইউ তাদের মুখ হিসাবে যদি নীতিশ কুমার পরবর্তীতে আর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী না থাকেন, তাহলে জেডিইউ থেকে কেন সম্পূর্ণ এনডিএ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন, এবং সেটাই এই মুহূর্তে একটা বাস্তবিক চিত্র বারংবার ধরা পড়ছে। সেটা ক্রমাগত নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ কিংবা একদম সরাসরি নীতিশ কুমার, তাদের প্রত্যেককে ফেস করতে হচ্ছে সেই ছবিটা কখনোই কাঙ্ক্ষিত নয় বিহারে। এই মুহূর্তে তেজস্বী যাদব তাকে পাল্টা দেওয়ার জন্য এখনো যদি ভারতীয় জনতা পার্টি কিংবা একদম সরাসরি এনডিএ তরফ থেকে ঘোষণা করা হয় নীতিশ কুমার পরবর্তীতে মুখ্যমন্ত্রী হবে, তাহলে কাটেকা টাক্কার হবে, না হলে কাটেকা টাক্কারটাও হবে না, এমনই অনেকে মনে করছেন। এনডিএ কে দেখে কেউ ভোট দেবেন না, মুখ দরকার। বিহারের মতন স্টেটে পরবর্তী রাজ্যটাকে পরিচালনা করার জন্য কে রয়েছেন সেই ক্ষেত্রে মুখ দরকার, এবং সেই মুখটাকে বারংবার প্রমাণ করার যতই চেষ্টা করুন না কেন সম্রাট চৌধুরী, উপেন্দ্র কুশওয়াহা, জিতেন রাম মাঝি কিংবা সঞ্জয় ঝায়ের মতন নেতারা, সম্পূর্ণ বিষয়টা যতক্ষণ না পর্যন্ত প্রেস কনফারেন্সের মাধ্যমে অফিসিয়ালি আসছে সামনে, সেটা কিন্তু খুব একটা মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। এবং তারই প্রভাব স্বরূপ মানুষ আর এই মুহূর্তে এনডিএর কথা শুনতে কিংবা এনডিএর প্রতিশ্রুতি শুনতেও খুব একটা আগ্রহী নন, সেইটাই কিন্তু হাতে কলমে একদম উঠে আসছে। সুতরাং এই যে ফাঁকা চেয়ার, এই ফাঁকা চেয়ারের পরবর্তী রেজাল্ট একদম 14ই নভেম্বর যেটা বেরোবে, সেটা কিন্তু অনেকেই মনে করছেন, এই মুহূর্তে সমস্ত অ্যানালিস্টরাই মনে করছেন যে তেজস্বী যাদব এবং ইন্ডিয়া অ্যালায়েন্স তারা অনেকটাই এগিয়ে যাবে। সেটা যদি না হয় তাহলে আবারও মহারাষ্ট্রের মতন একটা প্রশ্ন ভোটের বাক্সে কোন রকম ইরেগুলারিটিস হলো কিনা সেটা অবশ্যই উঠবে বইকে। এই মুহূর্তে তেমনই কিন্তু সমস্ত দেশ মনে করছেন। এবং নীতিশ কুমার পরবর্তীতে মুখ্যমন্ত্রী থাকছেন কিনা, বিহারে পরবর্তীতে এনডিএ গভর্নমেন্ট তৈরি হচ্ছে কিনা, সেটার উপর কি নির্ভর করছে আপনারা তো জানেনই, দিল্লিতে নরেন্দ্র মোদীর চেয়ারটা।
তার কারণ 12 জন সাংসদ সেটা কিন্তু নীতিশ কুমারের হাতে এখনো পর্যন্ত রয়েছে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।